কিভাবে বিশ্বব্যাপী ইংরেজি ভাষা শিক্ষাদান আমাদের স্থানীয় শ্রেণীকক্ষের সমতা এবং সমাজের মূল কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করছে। শুরুতেই একটা ব্যাপার একটু ভাবুন তো। আমরা শ্রেণীকক্ষে যে ভাষাটা ব্যবহার করছি সেটা কি আসলে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে? মানে সে সমাজে কতটা ক্ষমতা পাবে সেটা কি ওই ভাষার উপর নির্ভর করছে? যারা শিক্ষা নিয়ে কাজ করছেন তাদের জন্য এটা কিন্তু বিরাট একটা প্রশ্ন। 3টে শ্রেণীকক্ষ, 3টে ভবিষ্যৎ। চলুন ব্যাপারটা একটু বাস্তবে মিলিয়ে দেখি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই কিন্তু ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। ধরুন, একদিকে আছে বাংলা মাধ্যম, যারা মূলত দেশের মূল ধারার নাগরিক তৈরি করছে। আরেকদিকে আছে ইংরেজি মাধ্যম, যেখানে পশ্চিমা ধাঁচের পড়াশোনা একজন শিক্ষার্থীকে সরাসরি উচ্চশিক্ষা আর ক্ষমতার কেন্দ্রে নিয়ে যাচ্ছে। আর এই দুটোর বাইরে আছে মাদ্রাসা শিক্ষা, যা সম্পূর্ণ আলাদা একটা সমাজ কাঠামো তৈরি করছে। বুঝতেই পারছেন, একই দেশে পড়াশোনা করে তৈরি হচ্ছে একেবারে ভিন্ন 3টি ভবিষ্যৎ। তো এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? খুব সহজ কথায়, পশ্চিমা মডেলের ইংরেজি শিক্ষায় যাদের প্রবেশাধিকার আছে তারাই কিন্তু বৈশ্বিক সুযোগ সুবিধাগুলো লুফে নিচ্ছে, আর যারা এই সুযোগ পাচ্ছে না তারা কাঠামোগতভাবে অনেকটা পিছিয়ে পড়ছে। একটা শ্রেণীকক্ষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার যে দাবি, সেটা এখানেই বড় একটা ধাক্কা খায়। ভাষাগত সাম্রাজ্যবাদ বা লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম, এই যে বিভাজনের কথা বললাম, এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু বৃহত্তর পরিসরে তাকাতে হবে। ভাষাবিদ রবার্ট ফিলিপসন ১৯৯২ সালে একটা দারুণ কিন্তু রূঢ় সত্য তুলে ধরেছিলেন। তিনি বলছেন, ইংরেজি ভাষার এই যে আধিপত্য, এটা আসলে সাধারণ কোনো ব্যাপার নয়। এটা অনেকটা বর্ণবাদ বা লিঙ্গবৈষম্যের মতোই কাজ করে। কিভাবে? এই ব্যবস্থায় স্থানীয় মাতৃভাষাগুলোকে একরকম কোণঠাসা করে রাখা হয়, আর ক্ষমতাও সম্মান গিয়ে জড়ো হয় কেবল ইংরেজি জানা মানুষের হাতে। এই বিষয়টা ব্রোজ কাচুরুর বিখ্যাত 3 সার্কেল বা 3 বৃত্তের মডেল দিয়ে আরও পরিষ্কার বোঝা যায়। ধরুন, একটা ভেতরের বৃত্ত বা ইনার সার্কেল আছে, যেমন যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র, যারা মূলত ঠিক করে দেন যে ইংরেজির আসল মানদণ্ডটা কী হবে। আর আমরা যারা বাইরের বৃত্তে আছি, আমাদের শ্রেণীকক্ষগুলো কিন্তু পুরোপুরি তাদের তৈরি করা ওই নিয়মের ওপরই নির্ভরশীল হয়ে পড়ছে। ব্রিটেনের বাস্তব কালো সোনা। ভাষার এই যে বৈশ্বিক নির্ভরশীলতা, এর পেছনে কিন্তু বিশাল একটা অর্থনীতির খেলা আছে। ফিলিপসনের একটা চমৎকার কথা আছে এখানে। তিনি ইংরেজিকে বলেছেন ব্রিটেনের বাস্তব কালো সোনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইংরেজি এখানে শুধু যোগাযোগের কোনো মাধ্যম না, এটা অনেকটা তেলের মতোই একটা অমূল্য বৈশ্বিক সম্পদ, যা থেকে প্রতিনিয়ত বিপুল মুনাফা আসছে। আর এই যে বিশাল একটা আধিপত্য, এটা তো আর এমনি এমনি টিকে নেই। বিশ্বব্যাপী ইংরেজি ভাষা শিক্ষার যে শিল্পটা আছে, সেটা একটা বিশাল বাজারের ওপর দাঁড়িয়ে। একটু ভেবে দেখুন, ওই দেশগুলো থেকেই বই তৈরি হয়ে আসছে, IELTS বা টোফেলের মতো বৈশ্বিক পরীক্ষাগুলো ভাষাটাকে ছড়িয়ে দিচ্ছে, আবার ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে বিপুল আয় করছে। পুরো ব্যবস্থাটাই এই অর্থনৈতিক কাঠামোকে প্রতিনিয়ত আরও শক্তিশালী করছে। স্থানীয় শ্রেণীকক্ষের বিভাজন। এখন প্রশ্ন হল, বৈশ্বিক এই বিশাল শিল্প কিভাবে আমাদের গ্রাম আর শহরের স্কুলগুলোতে সরাসরি প্রভাব ফেলছে? একটা বাস্তব উদাহরণ দেয়া যাক। ৯০-এর দশকে বাংলাদেশে যে ELTIP বা LT প্রজেক্ট শুরু হয়েছিল ব্রিটিশ সহায়তায়, সেখানে পশ্চিমা কমিউনিকেটিভ বা যোগাযোগ ভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু করা হয়। কিন্তু সমস্যা হলো, আমাদের গ্রামাঞ্চলে তখন এই পদ্ধতির জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষকই ছিলেন না। ফলাফল কি হলো? শহর আর গ্রামের স্কুলগুলোর মধ্যে শিক্ষার বৈষম্য কমার বদলে বরং আরও প্রকট হয়ে উঠল। এখান থেকে আমাদের মতো যারা শিক্ষার সাথে জড়িত, তাদের একটা রূঢ় সত্য মেনে নিতেই হয়। সেটা হলো, সঠিক আর সতর্ক পরিকল্পনা ছাড়া যদি আমরা শুধু ইংরেজি চাপিয়ে দিই, তাহলে সেটা আসলে সবাইকে সমানভাবে সাহায্য করে না, বরং এটি সমাজের কাঠামোগত বৈষম্যকেই আরও পাকাপোক্ত করে তোলে। ভাষার নিজস্বকরণ। তবে এই পুরো বিতর্কে মুদ্রার উল্টোপিঠটাও আমাদের একটু নিরপেক্ষভাবে দেখতে হবে। এখানে মূলত পণ্ডিতদের দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। একদিকে ফিলিপসনের মতো গবেষকরা বলছেন, ইংরেজি হলো একটা আধিপত্যকারী শক্তি যা স্থানীয় ভাষাকে দমিয়ে রাখে। কিন্তু অন্যদিকে বিসং, প্যানিকুক বা কানাগারাজায়ের মতো গবেষকরা একেবারে ভিন্ন কথা বলছেন। তাদের মতে ইংরেজি কোনোভাবেই মাতৃভাষার জন্য হুমকি নয়, বরং এটা একটা সংযোজন মাত্র।
শিক্ষার্থীরা চাইলে নিজেদের মতো করে এটাকে নতুন রূপ দিয়ে ব্যবহার করতে পারে। তার মানে ইংরেজিকে নিজস্ব রূপ দেওয়া বা অ্যাপ্রোপ্রিয়েট করা সম্ভব। আমাদের দক্ষিণ এশিয়ার লেখকদের দিকেই তাকান না, তারা কিন্তু ইংরেজিতে লিখছেন ঠিকই, কিন্তু তাদের লেখায় আমাদের নিজস্ব পরিচয়, আমাদের সংস্কৃতি দারুণভাবে ফুটে উঠছে। অর্থাৎ ইংরেজি এখানে আর শুধু নিয়ন্ত্রণের হাতিয়ার নেই, বরং এটা হয়ে উঠেছে নিজেদের কণ্ঠস্বর বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার একটা শক্তিশালী মাধ্যম। শ্রেণীকক্ষের সমতা অর্জন। তাহলে দিন শেষে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় কাজটা কি দাঁড়াচ্ছে? আসল চ্যালেঞ্জটা হলো একটা সঠিক ভারসাম্য বা ব্যালেন্স তৈরি করা। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার যেখানে শিক্ষার্থীদের জন্য ইংরেজির বিশাল বৈশ্বিক সুযোগগুলোর দরজাও খোলা থাকবে, আবার একই সাথে আমাদের স্থানীয় ঐতিহ্য বা মাতৃভাষার প্রতি যে সম্মান, সেটাও যেন কোনোভাবেই হারিয়ে না যায়। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। মাতৃভাষার অমূল্য পরিচয় বিসর্জন না দিয়ে আমাদের স্কুলগুলো কি সত্যি শিক্ষার্থীদের জন্য ইংরেজির বৈশ্বিক সুযোগ নিশ্চিত করতে পারে? এই চ্যালেঞ্জিং ব্যালেন্সটা আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি? উত্তরটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার।